প্রিয় দর্শক শ্রোতা, হোমিও ডক্টর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ডক্টর অধ্যাপক আব্দুল হামিদ মিয়া, হোমিওপ্যাথ চিকিৎসক এবং গবেষক। আজকে আমি এই হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা নির্ভরযোগ্য চিকিৎসা সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব। আর এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য এই হোমিওপ্যাথিক চিকিৎসার আবিষ্কার, কীভাবে চিকিৎসা পদ্ধতি শুরু হলো, অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে পার্থক্য কী, এবং বর্তমানে অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে গুণগত কতটা পার্থক্য রয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। মানব সৃষ্টির পর থেকেই মহান সৃষ্টিকর্তা তার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য তিনি নানা উদ্ভিজ্জ পদার্থ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, খনিজ পদার্থ প্রেরণ করেছেন, এবং আরও যা কিছু প্রয়োজন, পানি বলেন, বাতাস বলেন, মাটি বলেন, যা কিছু প্রয়োজন তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য, সুখে রাখার জন্য তিনি সব কিছু ব্যবস্থা করেছেন। এবং তার প্রিয় অনেক বান্দাদের মাধ্যমে সেই পদ্ধতিগুলোকে মানুষের মাঝে মহান স্রষ্টাই পৌঁছে দিয়েছেন যুগে যুগে, নানাভাবে, নানা পদ্ধতিতে। তাহলে আমরা জানতে পারি, গবেষণা করে আমরা ইতিহাস ঘেঁটে জানতে পারি, মানুষের আদিম চিকিৎসা ছিল উদ্ভিজ খনিজ পদার্থ। অর্থাৎ আল্লাহ পাক মানব সৃষ্টির আগেই মানুষকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ঔষধি গাছ তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষের খাবারের জন্য বিভিন্ন ফলজ উদ্ভিদ তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের আজকের বিষয় হলো চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা। এই বিজ্ঞানে আমরা বর্তমানে যে পর্যায়ে এসে পৌঁছেছি, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং অ্যালোপ্যাথিক চিকিৎসার একটি তুলনামূলক একটি বর্ণনা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে আবিষ্কার হলো বা শুরু হলো সে বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। হোমিওপ্যাথি চিকিৎসার জনক বলা হয় ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে। তার জন্ম হয়েছিল 1755 সালের 10ই এপ্রিল এবং তার মৃত্যু হয়েছিল 1843 সালের 2রা জুলাই। তিনি ছিলেন মূলত একজন শিক্ষাবিদ, গবেষক। তিনি উদ্ভিদ বিজ্ঞান সহ নানা বিষয়ে তিনি গবেষণা করতেন। ছাত্র জীবনে থেকেই তিনি গবেষণার প্রতি তার যথেষ্ট ঝোঁক ছিল। ছাত্র জীবনের এক সময় তিনি চিকিৎসা শাস্ত্রে এমডি ডিগ্রি লাভ করেন। তার পরবর্তী সময় থেকেই তার জীবনটা চিকিৎসা বিজ্ঞানের গবেষণার কাজেই ব্যয়িত হতে থাকে। 1805 সালে হোমিওপ্যাথি চিকিৎসা এই হ্যানিম্যান চালু করেন। 1810 সালে চিকিৎসা নিয়মাবলী সংক্রান্ত গ্রন্থ অর্গানন অফ রেশনাল হিলিং আর্ট জার্মানি ভাষায় তিনি প্রকাশ করেন। পরবর্তীতে তা অর্গানন অফ মেডিসিন নামে প্রকাশিত হয়। তিনি 1812 সালের 29শে সেপ্টেম্বর হতে 1821 সাল পর্যন্ত লিপজিগ বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথি বিষয়ে পাঠদান করেন। 1835 সালে জার্মানি ছেড়ে ডক্টর হ্যানিম্যান প্যারিসে বসবাস শুরু করেন এবং 1843 সালে তার জীবনের অবসান ঘটে। ডক্টর হ্যানিম্যান 1779 সালের 10ই আগস্ট অ্যালোপ্যাথিক চিকিৎসাবিদ্যার ডক্টরেট অফ মেডিসিন বা এমডি ডিগ্রি লাভ করেন। এই ডিগ্রি লাভের জন্য তিনি যে গবেষণাপত্র প্রণয়ন করেছিলেন তার নাম ছিল আপেক্ষিক রোগের কারণ ও তার চিকিৎসা। মানুষের যে আপেক্ষিক রোগ হয় তার কারণ ও চিকিৎসা উপরে তিনি একটি গবেষণাপত্র থিসিস আকারে জমা দিয়েছিলেন এবং তিনি তখন এই অ্যালোপ্যাথিক চিকিৎসাবিদ্যার সর্বোচ্চ ডিগ্রি এমডি ডিগ্রি তিনি লাভ করেছিলেন। তার পরবর্তীতে তিনি বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে অ্যালোপ্যাথিক চিকিৎসা তিনি দিয়ে আসছিলেন। তার পরবর্তীতে তিনি গবেষণা করতে থাকেন। তার এই গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন ভাষার, হিব্রু ভাষার বিভিন্ন বই, অন্যান্য ভাষার বিভিন্ন বই, জার্মান ভাষায়
তিনি অনুবাদকের কাজ পাশাপাশি করতে থাকেন। এমনিভাবে একসময় তিনি একটি যুগান্তকারী সূত্রের সন্ধান পান। কুইনাইন খেলে, কুইনাইন গাছের ছাল সেটা পানিতে ভিজিয়ে যদি খাওয়া যায় তাহলে ম্যালেরিয়া রোগ সেরে যায়। ম্যালেরিয়া রোগটি প্রাচীন রোগ, তখন কোনো ওষুধ আবিষ্কার না হওয়ায় এই কুইনাইন গাছের ছাল তার পানিতে ভিজিয়ে তার রস রোগীকে খাওয়ানো হতো, এতে ম্যালেরিয়া রোগী ভালো হয়ে যেত। পরবর্তীতে এই ডক্টর হ্যানিম্যান সেই হিব্রু ভাষার একটি বইতে তিনি একটি সূত্র খুঁজে পান যে যে গাছের উপাদানে যে রোগ সারে সেই গাছের উপাদানেই সেই রোগ সৃষ্টি হয়। অর্থাৎ মাত্রার তারতম্যের কারণে রোগ সৃষ্টি হয়, আবার রোগ নির্মূল হয়। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় যদি কোনো গাছের নির্যাসকে সুস্থ মানুষের দেহে প্রবেশ করানো হয় বা খাওয়ানো হয় তাহলে তার ওই রোগের লক্ষণ দেখা দেবে। আর যদি ওই গাছের সেই নির্যাসের সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করা হয় তাহলে সেই রোগটা সেরে যায়। এই বিষয়টা নিয়ে ডক্টর হ্যানিম্যান নিজে নিজে গবেষণা শুরু করলেন। শুরু করে তিনি তার সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করলেন এবং তিনি একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করলেন, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা। অর্থাৎ যে ওষুধে রোগ সারে সে ওষুধেই রোগ সৃষ্টি হয়। তাহলে এইটাই হলো এই হোমিও শাস্ত্রের মূল বিষয়। এই মূল বিষয় বস্তুকে ঘিরেই হোমিও শাস্ত্রের গবেষণা হয়েছে এবং আজ পর্যন্ত হোমিও শাস্ত্র তার চিকিৎসা বিদ্যা দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে। এবারে আমরা আসি এই হোমিও শাস্ত্রের ওষুধ কয় ভাগে বিভক্ত। আমরা গবেষণার মাধ্যমে যেটা পেয়েছি প্রধানত দুই ভাগে বিভক্ত। একটি হলো পটেন্টাইজ মানে শক্তিকৃত মাত্রা, আরেকটি হলো ক্রুড অর্থাৎ মাদার টিংচার বলা হয়। এই দুটি মাত্রা, শক্তিকৃত মাত্রাকে সূক্ষ্ম মাত্রা বলা হয় এবং মাদার টিংচার এই মাত্রাকে বলা হয় স্থূলমাত্রা। স্থূলমাত্রার ওষুধ রোগের ধরন অনুযায়ী প্রয়োগ করলে দ্রুত ফল পাওয়া যায়, আবার রোগের ধরন এবং লক্ষণ অনুযায়ী সূক্ষ্ম মাত্রার ওষুধ প্রয়োগ করলে খুব দ্রুত ভালো ফল পাওয়া যায়। গবেষণার মাধ্যমে এভাবেই দিনে দিনে হোমিও শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে এবং আধুনিক চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসার সাথে হোমিওপ্যাথিক পাল্লা দিয়ে চিকিৎসা শাস্ত্র চালিয়ে, চিকিৎসা কর্ম চালিয়ে যাচ্ছে। এখানে পারসেপশনের একটু পার্থক্যের কারণে জনমনে এটা নিয়ে অনেকটা বিভ্রান্তি রয়ে গেছে। আমি আশা করব এই বিভ্রান্তিটা দূর হবে যদি আপনারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন। আমি গবেষণার মাধ্যমে যতটা পেয়েছি হোমিও শাস্ত্রের যে সূক্ষ্মমাত্রার ওষুধ আমরা প্রয়োগ করে থাকি সেটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য অ্যালোপ্যাথিক ঔষধ কিভাবে কাজ করে সেটা একটু বলা প্রয়োজন। অ্যালোপ্যাথিক ঔষধ মূলত এটা আণবিক গঠন আকারেই ইহা কাজ করে থাকে। অর্থাৎ প্রত্যেকটি ওষুধেরই একটা অণু আছে, অসংখ্য পরমাণু মিলে একটি অণু সৃষ্টি হয়। সেই অণু হলো ওই পদার্থের একক। যেমন পানি H2O, H বলতে বোঝায় হাইড্রোজেন আর O বলতে বোঝায় অক্সিজেন। দুই ধরনের পদার্থ মিলে পানি হয়েছে যা আমাদের জীবনকে রক্ষা করে। কিন্তু সেই পানির H2O এটি হলো একটি অণু। আমরা যে পানি পান করি, আমাদের দেহে যে পানি কাজ করে H2O আকারে আমাদের সারা দেহের মধ্যে পানি চলাচল করে, কোষের মধ্যে যায়, রক্তের মধ্যে যায়, প্রতিটি স্থানে H2O আকারে এটা চলাচল করে, এটা অবস্থান করে। তাহলে পানির মূলত অবস্থান হলো H2O, অর্থাৎ দুই পরমাণু হাইড্রোজেন থাকবে, তার সাথে এক পরমাণু অক্সিজেন থাকবে। এইটা আমাদের সারা দেহের প্লাজমা বলেন, কোষ বলেন, সারা দেহের হাড় বলেন, সব জায়গায় এটা বিচরণ করে।
বিচরণ করে সলভেন্ট হিসাবে আমাদের দেহের মেটাবলিক কার্যগুলো সম্পাদন করে থাকে। আর ওষুধ হলো, আমরা যে সকল অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে থাকি সেগুলো একটি রাসায়নিক পদার্থ। সেখানে ওইরকম যেমন সোডিয়াম ক্লোরাইড, সেখানে আছে NaCl। Na হলো সোডিয়াম আর Cl হলো ক্লোরাইড, এই দুইটা মিলে হয়েছে সোডিয়াম ক্লোরাইড। আমরা যে খাবার লবণটা খাই সেটা সোডিয়াম ক্লোরাইড আকারে আমরা খেয়ে থাকি। সেটা যখন আমাদের দেহে যায়, পানির সংস্পর্শে আসে, তখন সেটা ভেঙে গিয়ে দুটি আয়নে পরিণত হয়, একটি সোডিয়াম Na+, আর একটি ক্লোরিন Cl-। এই দুটি আয়নে পরিণত হয়। এই দুটি আয়ন হলো পরস্পর বিপরীত ধর্মী, পজিটিভ এবং নেগেটিভ। এই আয়নগুলো, এটাকে ইলেকট্রোলাইট বলা হয়ে থাকে। এগুলো হলো ইলেকট্রোলাইট যা আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দেহের মেটাবলিক সিস্টেমে এই ইলেকট্রোলাইটগুলো কার্যকর ভূমিকা পালন করে থাকে। যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলো আমাদের দেহে বিপাক ক্রিয়া, মেটাবলিক ক্রিয়া, স্নায়ুতন্ত্র ক্রিয়া বলেন, সব কিছুতেই এরা কার্যকলাপ করে থাকে, বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমি কথাগুলো বলছি এই জন্য যে অ্যালোপ্যাথিক যে ওষুধ, সেগুলো যেমন প্যারাসিটামল যে ওষুধটি আছে, এখানে বেনজিন রিং আছে, এখানে অ্যারোমেটিক রিং আছে, তার সাথে সাইড চেন আছে, সেখানে অক্সিজেন আছে, OH আছে, অনেকগুলো গ্রুপ মিলে বড় আকারের একটি অণু, অনেক বড় আকার, পানির তুলনায় অনেকটা 10 গুণ বেশি হবে, কমপক্ষে 10 গুণের বেশি হবে তার ওয়েট, ওজন এবং আকার, সাইজ। তো সেই অ্যালোপ্যাথিক ওষুধ এর চেয়ে অনেক বড় বড় আছে, অ্যান্টিবায়োটিকগুলোর আয়তন আরও অনেক বড়। আর সেই অণুগুলো আমাদের দেহে, যেমন পানি আমাদের দেহে প্রবেশ করে, বিভিন্ন জায়গায় যায়, ওষুধ সেবনের পরে সেই অ্যালোপ্যাথিক ওষুধের সেই অণুগুলো আমাদের সারা দেহে প্লাজমার মাধ্যমে ছড়িয়ে পড়ে সেগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। আমাদের দেহে যে কোষ আছে, কোষের ভিতরে আমাদের দেহের সকল ক্রিয়াকলাপ হয়ে থাকে, আমরা এনার্জি পেয়ে থাকি। আমরা যে খাবার খাই, সেই খাবারের নির্যাস অংশটা ইনসুলিনের মাধ্যমে আমাদের দেহকোষে প্রবেশ করে, সেখান থেকে মাইটোকন্ড্রিয়া হয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। আমরা সেই শক্তি দিয়ে চলাফেরা করি, আমাদের অন্যান্য কোষগুলোকে আমরা জীবন্ত রাখি, আমরা সুস্থ থাকি। তাহলে ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজ আমাদের দেহের কোষে প্রবেশ করে, কিন্তু এই যে আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি অ্যালোপ্যাথিক ওষুধ, সেগুলো আমাদের দেহ কোষের ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে পারে না। এগুলো হলো কোষের সেলফ ডিফেন্স। কারণ এই ওষুধগুলো যদি কোষের ভিতরে প্রবেশ করে, তো মানুষের জীবন আর বেঁচে থাকতে পারবে না। কাজেই এটা সেলফ মেকানিজম এবং সেলফ ডিফেন্সের মাধ্যমে কোষগুলো তাদের নিজেদেরকে এই বাইরের ফরেন বডি বলেন বা অ্যালোপ্যাথিক ওষুধ বলেন বা যে কোনো ফরেন বডি বা ফরেন যে কোনো রাসায়নিক পদার্থ বলেন, সেগুলোকে তারা প্রিভেন্ট করে থাকে, সেগুলোকে তারা দূরে ঠেলে দেয়। তাহলে আমাদের চিকিৎসা এখানে দেখা যায় যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো, অণুগুলো যেহেতু কোষের ভিতরে প্রবেশ করতে পারে না বিধায় তার মেকানিজমটা কোষের বাহিরে ঘটে থাকে। সারা দেহের কোষের বাহির দিয়ে এই অ্যালোপ্যাথিক ওষুধগুলো চলাচল করে এবং তাদের মধ্যে যে ফাংশনাল গ্রুপগুলো আছে, সেই গ্রুপ অনুযায়ী তারা ফাংশন করে থাকে। আর হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে, যেমন হোমিওপ্যাথিক ওষুধ যদি 6 পাওয়ারের উপরে নেওয়া হয়, সেখানে ওষুধের অণু বলতে আর কিছু থাকে না, সেখানে শুধু থাকে ভাইব্রেশন ওয়েভ, তরঙ্গ। সেই তরঙ্গটা থাকে, যদি RS বা রেকটিফাইড স্পিরিট বলেন, তার ভিতরে থাকবে। সেই তরঙ্গ রেকটিফাইড স্পিরিট হয়ে সেটা যদি পানিতে দেওয়া হয়, ডিস্টিল ওয়াটারে দেওয়া হয়, সেখানে সেই তরঙ্গ আকারে থাকবে। সেটা যদি সুগারের মধ্যে দেওয়া হয়, সেখানেও সেটা তরঙ্গ আকারে থাকবে। অর্থাৎ তরঙ্গ হলো অবিনাশী, অবিনশ্বর, এটা কোনোদিনই ধ্বংস হয় না, ধ্বংস করা যায় না। এটা একটা শক্তির অবিনাশিতাবাদ সূত্র হতে আমরা জানি, কোনো শক্তিকে কোনোদিনই ধ্বংস করা যায় না। তরঙ্গ একটি নিখুঁত শক্তি, সূক্ষ্মমাত্রার শক্তি, এটাকে কোনোদিনই ধ্বংস করা যায় না, তবে এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর করা যায় মাত্র। তাই এই হোমিওপ্যাথিক ওষুধকে যখন RS এর মধ্যে দিয়ে এটাকে ঝাঁকুনির মাধ্যমে 10 বার ঝাঁকুনির মাধ্যমে সেটাকে 10 বারই ওই তরঙ্গকে বর্ধিত করা হয়, অতি সূক্ষ্ম মাত্রায় করা হয়। সূক্ষ্ম মাত্রায় করার জন্য তরঙ্গের যে ওয়েভলেন্থ আছে, সেটাকে ভেঙে আরও
ক্ষুদ্র তরঙ্গের ওয়েভলেন্থে পরিণত করা হয়। কোনো ওষুধ যখন 10,000 পাওয়ার 1,00,000 পাওয়ার পর্যন্ত চলে যায়, তখন ক্রমে ক্রমে সেই ভাইব্রেশন বা তরঙ্গের ওয়েভলেন্থের সংখ্যাটা কমে যায়, সূক্ষ্ম হয়ে যায়, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য এটার সম্পর্ক বিপরীতমুখী। যত তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, ফ্রিকোয়েন্সি তত বেড়ে যাবে, গতি তত বেড়ে যাবে, অ্যাকশন তত বেড়ে যাবে। সেজন্য উচ্চ শক্তির মাত্রার ওষুধ দ্রুত কাজ করে যদি সেটা নিয়মতান্ত্রিকভাবে সঠিক পরিমাণে ব্যবহার করা যায়। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে তরঙ্গের আকারে, আর অ্যালোপ্যাথিক ওষুধ কাজ করে আণবিক আকারে, অ্যাটমিক স্টেজে। আর এই যে অ্যাটমিক স্টেজে থাকার ফলে এই অ্যালোপ্যাথিক ওষুধ আমাদের কোষে যেহেতু প্রবেশ করতে পারে না, তাই ইহা কোষের নীতিগত কোনো ত্রুটির মধ্যে তারা কোনো কাজ করতে পারে না, তারা কোনো সহযোগিতা করতে পারে না। অপরদিকে হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু তরঙ্গ, এই তরঙ্গের এমন একটি শক্তি আছে যা যে কোনো পদার্থের ভিতর দিয়েই প্রবেশ করতে পারে, কাচের মধ্য দিয়েও প্রবেশ করতে পারে। আমরা কাচের দেওয়ালে বন্দী হয়ে যদি মোবাইল ফোন আমরা অন করি, তাহলে সেখানে আপনি কথা বলতে পারবেন, রিংটোন আসবে, কল রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন। অর্থাৎ কাচের মধ্য দিয়ে তরঙ্গ প্রবেশ করতে পারে, এই শক্তিটা রয়েছে। এবং কঠিন পদার্থের মধ্য দিয়েও, পাথরের মধ্য দিয়েও তরঙ্গ প্রবেশ করতে পারে। আর আমাদের দেহ তো পাথর নয়, আমাদের দেহ জৈবিক পদার্থ দিয়ে তৈরি। সেখানে অণুগুলো, আমাদের যে সেলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, দেহকোষের মধ্যে তরঙ্গগুলো অনায়াসে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারে। এবং এক এক ধরনের তরঙ্গের এক এক ধরনের গুণাবলী রয়েছে, তাদের মোড অফ অ্যাকশন রয়েছে। যে পদার্থকে সূক্ষ্মমাত্রায় ঝাঁকুনির মাধ্যমে পরিণত করা হয়, সেই সূক্ষ্মমাত্রায় যাওয়ার সময় তাদের নিজস্ব যে গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেই গুণাবলীটা অক্ষুণ্ণ রেখেই তারা কেবল তাদের তরঙ্গ দৈর্ঘ্য কমিয়ে নিয়ে শক্তিমাত্রাকে বৃদ্ধি করে থাকে। কাজেই সেই শক্তিকৃত ওষুধের তরঙ্গ যখন কোনো রোগীর দেহে প্রবেশ করানো হবে, তখন সেটা সারা দেহের প্লাজমা সহ আমাদের যে হাড়, অস্থি, মজ্জা রয়েছে, সেগুলোর কোষের ভিতরে নির্দ্বিধায় অনায়াসে প্রবেশ করে তাদের যে ফাংশন আছে, তাদের যে রোগ নিরাময়ের যে তাদের যে ফাংশন আছে, ক্ষমতা আছে, সেটা তারা নির্বিঘ্নে প্রয়োগ করে রোগ লক্ষণগুলোকে দূর করে দেবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। এটাই হলো হোমিওপ্যাথিক চিকিৎসার মূল মেকানিজম। এই মূল মেকানিজমটা আমি আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি খুব সংক্ষেপে। সেটি হলো, সূক্ষ্মমাত্রার জিনিসের পাওয়ার সবচেয়ে বেশি। আইনস্টাইন প্রমাণ করেছেন, কোনো পদার্থকে যদি ভাঙতে 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 অতি সূক্ষ্মমাত্রায় রূপদান করা যায়, তাহলে তার শক্তি কোটি 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 গুণ সেটা বেড়ে যায়। যেমন অ্যাটম বম যে তৈরি হয়েছে, অ্যাটম একটি পরমাণু, সেটাকে যখন ভেঙে টুকরো টুকরো করা হয়, তখন সেখান থেকে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। অর্থাৎ সাইজের সাথে শক্তির সম্পর্কটা বিপরীতমুখী। পদার্থ যত সূক্ষ্ম হবে, শক্তি ততই বেড়ে যাবে। এটা বৈজ্ঞানিক সূত্র দ্বারা প্রমাণিত। E=mc²। এখন হোমিওপ্যাথিক এই পটেন্টাইজ ওষুধ, শক্তিকৃত ওষুধ দিয়ে আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসায় যে সকল ক্ষেত্রে তারা ব্যর্থ হবে, সেক্ষেত্রে আমাদের এই পটেন্টাইজ সূক্ষ্মমাত্রার হোমিওপ্যাথিক চিকিৎসা ধন্বন্তরী কাজ করে থাকে। এখানে এদের কোনো ব্যর্থতা নেই, যদি ডাক্তার সঠিকভাবে ওষুধ নির্বাচন করে প্রয়োগ করতে পারে। অ্যালোপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নতি হয়েছে, অস্ত্রোপচার সহ, ডায়াগনোসিস সহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে অনেক দূরে অগ্রগতি হয়েছে। তবে এখানে একটি সীমাবদ্ধতা রয়েছে, যেহেতু অ্যালোপ্যাথিক ওষুধ মানবদেহের কোষের ভিতরে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত কোষকে তারা মেরামত করতে পারে না, তখনই তারা তাদের যে সাফল্য, তারা 100% বা 90% বা সর্বোচ্চ মাত্রার সাফল্যে তারা পৌঁছতে পারে না। তারা কেবলমাত্র সাপোর্ট দিয়ে যেতে পারে। বডি তার অসুস্থ মানবদেহ তার নিজস্ব মেকানিজমের মাধ্যমে, রোগ প্রতিরোধক শক্তির মাধ্যমে সে নিজেকে
প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, আর অ্যালোপ্যাথিক চিকিৎসা কেবল তাকে বাইরে থেকে সাপোর্ট দিয়ে থাকে। অ্যালোপ্যাথিক চিকিৎসা যে হারে গবেষণা হয়েছে বা হচ্ছে এবং সারা পৃথিবীব্যাপী তার উপরে যে নজর দেওয়া হয়েছে, বাজেট দেওয়া হয়েছে, সে তুলনায় হোমিওপ্যাথিক চিকিৎসার উপরে তেমন নজর বা বাজেট দেওয়া হয়নি, যার ফলে বাণিজ্যিকভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসার গবেষণা বেশি হয়েছে বিধায় তারা আপাত দৃষ্টিতে অনেকটা অগ্রসর বলে মনে হয়। আর হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক মেধাবী ডক্টর রয়েছেন, তারা নিজস্ব গবেষণার মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতাবিহীন গবেষণার মাধ্যমে নিজেদের প্রচেষ্টায় তারা এই শাস্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে হোমিওপ্যাথিকের উপর ইন্টারন্যাশনাল মানসম্পন্ন গবেষণা কেন্দ্রের সংখ্যা খুবই কম খুঁজে পাওয়া যাবে, যেখানে অ্যালোপ্যাথিক স্বাস্থ্যের গবেষণা কেন্দ্রের সংখ্যা বলে শেষ করা যাবে না। তাই বলে হ্যানিম্যানের যুগান্তকারী আবিষ্কার এটা পড়ে থাকবে, বসে থাকবে, তেমনটি নয়। যুগে যুগে মহান স্রষ্টা যে শাস্ত্রের হ্যানিম্যানের মাধ্যমে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, সেটা যুগে যুগে গবেষণা হবে এবং আরও কঠিন কঠিন ব্যাধির ক্ষেত্রে যুগান্তকারী ফল এই হোমিওপ্যাথিক শাস্ত্র দিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবারে আসি বর্তমান যুগে, বর্তমান বিশ্ব রোগ প্রেক্ষাপটে রোগের ধরন এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি দু চারটি কথা বলতে চাই। যেমন কিছুদিন আগে সারা বিশ্ব প্যান্ডেমিক অবস্থার মধ্যে দিয়ে চলে গেল, সেখানে কোভিড হানা দিল সারা বিশ্বের প্রতিটি মানুষকে, প্রতিটি দেশকে। কোনো যুগান্তকারী কার্যকরী ওষুধ আজ পর্যন্ত তার এগেনস্টে আবিষ্কার হয়নি। টিকা আবিষ্কার হয়েছে, টিকা দিয়ে হয়তো সেটা হবে না, প্রিভেনশন করা যাবে সেরকমই, কিন্তু প্রতিষেধক আবিষ্কার অদ্যাবধি হয়নি। আগামীতে এর চেয়ে ভয়াবহ রূপ নিয়ে অন্য কোনো ভাইরাসও আগমন ঘটতে পারে। কাজে সেক্ষেত্রেও বর্তমান আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা সেক্ষেত্রেও ব্যর্থ হবে তার ওষুধ নির্ণয় করতে। কারণ এই ভাইরাস যে কাজ করে সেটা মানবদেহের যে কোষ আছে, কোষের ভিতরে গিয়ে সে কাজ করে। যখন ভাইরাস মানবদেহ কোষের ভিতরে প্রবেশ করে, তার অ্যাক্টিভিটি শুরু করে, তখন সে একটা নিরাপদ বলয়ের মধ্য থেকে সে কাজ করে। কোনো অ্যালোপ্যাথিক ওষুধ তার ধারে কাছে যাওয়ার সুযোগ পায় না। এখানে অ্যালোপ্যাথিক চিকিৎসার ভাইরাসের এগেনস্টে চরম ব্যর্থতা। এই ভাইরাসের এগেনস্টে অ্যালোপ্যাথিক ওষুধগুলোর এই চরম ব্যর্থতার কারণেই ভাইরাস তার প্যাটার্ন পাল্টে, তার গঠন পাল্টিয়ে নতুন রূপে নিজেকে উপস্থাপন করে মরণ বিধ্বংসী অস্ত্র হয়ে মানব জাতির উপর যুগে যুগে ভর করে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে হোমিও শাস্ত্রের কোনো বিকল্প নেই, হোমিও শাস্ত্রের গবেষণার কোনো বিকল্প নেই। যদি বিশ্বব্যাপী হোমিও শাস্ত্রের উপর স্কলার হোমিও চিকিৎসকদের নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া হয়, অনতিবিলম্বেই এই ভাইরাসের বিরুদ্ধে অ্যাক্টিভ কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করা সম্ভব হবে। আমি বলে রাখছি, আমার নিজস্ব গবেষণার মাধ্যমে ভাইরাসের উপর কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন আমি স্রষ্টার রহমতে, আশীর্বাদে আবিষ্কার করেছি, প্রয়োগ করে কার্যকর ফলাফল পাচ্ছি। দুঃখের বিষয়, এইটা পরীক্ষা করার মতো সুযোগ সুবিধা বাংলাদেশে তো নেই, অন্য বিদেশে থাকলেও সেই সুযোগ আমার পক্ষে অ্যাভেল করা সম্ভব নয়। আমি ঢাকার পিজি হসপিটাল সহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বারবার যোগাযোগ করেছি এই মেডিসিনটা প্রুভ করার জন্য। সেখানে যে সকল পদ্ধতি কথা আমাকে বলা হয়েছে জটিল, ব্যয় সাপেক্ষ বিধায় আমি বৈজ্ঞানিক প্রমাণাদি আমার এই হোমিও মেডিসিনের উপরে আমি উপস্থাপন করতে এখন পর্যন্ত সক্ষম হইনি, কিন্তু আমার মেডিসিনটি কার্যকর আছে। আমি একজন কেমিস্ট, রসায়ন বিভাগের উপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি নিয়ে রসায়নের উপরে গবেষণা এবং অধ্যাপনার কাজ করে যাচ্ছি। সেই সাথে হোমিওপ্যাথির উপর ডিগ্রি নিয়ে হোমিওপ্যাথির চিকিৎসাও পাশাপাশি চালিয়ে যাচ্ছি, গবেষণা করে যাচ্ছি। রসায়ন হলো চিকিৎসা শাস্ত্রের মূল ভিত্তি, হোক সেটা অ্যালোপ্যাথিক, হোক সেটা হোমিওপ্যাথিক,
অথবা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি। রসায়ন ছাড়া কোনো চিকিৎসা সম্ভব নয়। রসায়নই হলো রাসায়নিক পদার্থ, যেটা মানব দেহ পরিচালনার ক্ষেত্রে রাসায়নিক পদার্থ প্রয়োজন। রাসায়নিক পদার্থ ছাড়া মানবদেহের অস্তিত্ব অসম্ভব। রাসায়নিক পদার্থই মানবদেহকে নিয়ন্ত্রণ করে থাকে। মানবদেহে অসুখ বিসুখ হলে সে রাসায়নিক পদার্থ দিয়েই সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাকে সারিয়ে তুলতে হবে। তাই রসায়নের সাথে হোমিওপ্যাথিক স্বাস্থ্যের একটি বিরাট মিল রয়েছে, এবং রসায়ন এবং হোমিও শাস্ত্রের মাধ্যমে যদি আমরা এক করে গবেষণা করে সামনে আরও এগিয়ে যাই, তাহলেই আমরা এই হোমিও শাস্ত্রটাকে মানুষের অত্যাধুনিক যে কঠিন ব্যাধি আছে সেই ব্যাধির হাত থেকে মানুষকে আমরা রক্ষা করতে পারব। এবারে আসি, আমার থাম্বনেইলে যে আপনারা দেখতে পাচ্ছেন হোমিও চিকিৎসা কতটা নির্ভরযোগ্য চিকিৎসা, এই বিষয়ে আমি দু চারটি কথা বলতে চাই। নির্ভরশীলতা নির্ভর করে ডাক্তারের যোগ্যতা, তার অভিজ্ঞতা এবং তার গবেষণার উপরে। আপনি অ্যালোপ্যাথিক ডাক্তার প্রতি দেশে হাজার হাজার রয়েছে, তার মধ্যে কয়জন ডাক্তার নির্ভরযোগ্য ডাক্তার আপনারাই বিচার করুন। জেলা শহর থেকে ঢাকা শহর, রাজধানী শহর, তারপরে স্পেশালিস্ট, তারপরে দেশে ব্যর্থ হয়ে ভারত, সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড সহ আমেরিকা, বিভিন্ন দেশে রোগীরা চিকিৎসা নিয়ে থাকে। তারপরও ব্যর্থতা থাকবে। ব্যর্থতার পাশাপাশি সফলতা কতটুকু সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই বলে আমরা বলতে পারবো না যে অ্যালোপ্যাথিক চিকিৎসাই একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা। অ্যালোপ্যাথিক চিকিৎসা গবেষণার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি আবিষ্কার করে তারা তাৎক্ষণিকভাবে রোগীর স্যাম্পল নিয়ে তারা পরীক্ষা করে অবস্থানগুলো, রোগের অবস্থান সম্পর্কে তারা একটা ধারণা নিতে পারে, আপেক্ষিক ধারণা নিতে পারে। অ্যাবসলিউট সঠিক ধারণা নিতে তাদের অনেকগুলো টেস্ট করতে হয়। অনেক সময় তারা ব্যর্থ হয়ে যায়, সফল হন না। তারা অনেকটা পরামর্শের মাধ্যমে তারা চিকিৎসা দিয়ে থাকে। বর্তমানে লাইফ থ্রিটেনিং ডিজিজের মধ্যে যেগুলো রয়েছে, কিডনি রোগ, হার্টের রোগ, লিভারের রোগ, ফুসফুসের ক্যান্সার, জরায়ু ক্যান্সার, টিউমার, এগুলো হলো মারাত্মক প্রাণনাশী প্রাণঘাতী ব্যাধি। এসব ক্ষেত্রে মনে করুন ক্যান্সার রোগ যখন হয়ে যায়, তখন এই ক্যান্সার রোগের প্রাথমিক স্টেজে থাকলে হয়তো সেটা দিয়ে কেমোথেরাপি দিয়ে সেটাকে পুরোপুরি নির্মূল না হলেও সেটাকে থামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ক্যান্সার যখন মারাত্মক রূপ ধারণ করে তখন সেটা আর প্রিভেনশন করা সম্ভবপর হয় না। যতই কেমো দেন, যতই দেন, সেটার কার্যকর হয় না। হয়তো 1 মাস 2 মাস তার লাইফ টাইমটা হয়তো বর্ধিত করা যেতে পারে, কিন্তু ক্যান্সার যে কী কারণে হয় সেটা নির্মূল করতে পারে একমাত্র হোমিও চিকিৎসা পদ্ধতি। মানুষের দেহে ক্যান্সার একদিনে সৃষ্টি হয় না, দীর্ঘ সময় পরে সেই ক্যান্সারের প্রকাশ ঘটে, কিন্তু তার শুরু হয় 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর আগে সেটা শুরু হয়, এবং শরীর তার নিজস্ব মেকানিজমে তার দেহে যে ক্যান্সারের জীবাণু শুরু হয়েছে তা প্রকাশ করে দেয়। যেমন টিউমার হবে, আসিল হবে, আপনার চামড়ার উপরে বর্ণের পরিবর্তন হবে, নানাভাবে আপনাকে সিগন্যাল দেবে, উপসর্গের মাধ্যমে আপনাকে জানাই দিবে যে আপনার দেহে ক্যান্সার জীবাণু বাসা বেঁধেছে। তখন হোমিও চিকিৎসা দিয়ে নির্মূল করা সম্ভব, প্রথম দিকেই সম্ভব। আপনার আসিল হয়েছে, সেখানে ক্যান্সারের জীবাণু রয়েছে, 15 দিন থেকে 1 মাস ওষুধ খান, আসিল ভ্যানিশ। আপনার টিউমার হয়েছে, সেখানে ঘুমন্ত অবস্থায় ক্যান্সারের জীবাণু রয়েছে, আপনি ভালো ডাক্তার দিয়ে হোমিও চিকিৎসা করান, আপনার 1 মাস থেকে 1.5 মাসে আপনার এই টিউমার ভ্যানিশ, খুঁজেই পাওয়া যাবে না আপনার টিউমারটা কোথায় হয়েছিল। আপনার স্কিনের উপরে স্পট পড়েছে, ওটা ক্যান্সারের একটা লক্ষণ। কিন্তু অ্যালোপ্যাথিকে মলম দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে সে ক্যান্সারের বিরুদ্ধে কোনো কার্যকর ফল তারা পাবে না, বরঞ্চ হিতে বিপরীত হয়ে তাদের স্কিনের অবস্থা আরও অবনতি হবে, অন্য রোগ তাদের দেখা দেবে এবং ক্যান্সার হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যাবে। যেটা 5 বছর পরে হতো সেটা আরও আগেই হয়ে যাবে। মরণ ব্যাধি ক্যান্সার
শুরু হওয়ার সাথে সাথেই আমরা যে লক্ষণগুলো হোমিওপ্যাথিতে পেয়ে থাকি, সেই লক্ষণভেদে ওষুধ দিয়ে আমরা ক্যান্সারটাকে প্রথমে নির্মূল করতে পারি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনার রোগ হওয়ার আগেই যদি রোগকে আপনি ফিরিয়ে দিতে পারেন, সেটাই উত্তম। রোগ হয়ে গিয়ে চিকিৎসা করলে অর্থের অপচয়, দেহের অপচয় এবং শেষ পর্যন্ত জীবনের অপচয়। কাজেই হোমিও চিকিৎসা নির্ভরশীল একটি চিকিৎসা, তবে ডাক্তার হতে হবে নির্ভরযোগ্য। যেমন সব অ্যালোপ্যাথিক ডাক্তারের উপর নির্ভর করা যায় না, তদ্রূপ সব হোমিওপ্যাথিক ডাক্তারের উপরও নির্ভর করা যায় না। এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চশিক্ষিত, গবেষণাধর্মী, গবেষক, বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের উপরে পারদর্শী, রসায়নের উপরে যাদের গবেষণা আছে, পড়াশোনা আছে, ফিজিওলজির উপরে যাদের অগাধ জ্ঞান আছে, অ্যানাটমির উপরে যাদের অগাধ জ্ঞান আছে, অর্থাৎ সায়েন্স বেসড উচ্চশিক্ষিত লোকজন যদি এই হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের উপরে পড়াশোনা করে চিকিৎসা নেন, তাহলে তাদেরকে নির্ভরশীল ডাক্তার হিসেবে আপনারা মেনে নিতে পারেন। এবং গবেষক এবং স্পেশালিস্ট এটা সবাই হয় না, এদের সংখ্যা চিরকালই কম থাকে, তাদের খুঁজে নিতে হয়। চিকিৎসা পদ্ধতি এটা সহজ পদ্ধতি নয়, একটা জটিল বিষয়। এই আপনার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিল, আপনি ওষুধ সেবন করলেন, সেই ডাক্তারের জানতে হবে এই ওষুধটা এই রোগীর কোথায় কোথায় কিভাবে কাজ করবে, কোথায় কাজ করতে গেলে কোথায় কোন সাইড ইফেক্ট হবে, কোথায় কাজ করতে গেলে কোন রোগের ক্ষেত্রে এইটা প্রয়োগ করা যাবে বা প্রয়োগ করা যাবে না। অর্থাৎ ওষুধের যে গুণাবলী আছে, ওষুধের যে মেকানিজম আছে, সে সম্পর্কে তার সার্বিক ধারণাটা থাকতে হবে। তদ্রূপ অ্যালোপ্যাথিক স্পেশালিস্ট যারা চিকিৎসা করেন, তাদেরও সকল অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে কন্ট্রা ইন্ডিকেশন এবং সাইড ইফেক্ট এগুলোর উপর তাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তা না হলে অ্যালোপ্যাথিক চিকিৎসকেরাও চিকিৎসা দিতে যেয়ে অনেক ক্ষেত্রে রোগীদের 12টা বাজিয়ে দেয়, রোগীদেরকে আরও খারাপ অবনতির দিকে নিয়ে জীবনকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়। রোগীর সংখ্যা বাড়ছে, মানুষের কষ্ট, রোগের কষ্ট দুর্ভোগ বাড়ছে, আর সেজন্যই মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা আজকের এই ভিডিওটি পোস্ট করলাম। আশা করছি আপনারা আমার এই হোমিও স্বাস্থ্যের উপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি তার উপরে ভিডিও দেব। আর আমি এই ভিডিওটি প্রথম আমার এই চ্যানেলে ছাড়লাম, আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করুন, যাতে এদের ফলোয়ার্সের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমি উৎসাহিত হব, আমি গবেষণা করার আরও উৎসাহ পাবো। হোমিওপ্যাথ যারা ডক্টর আছেন তাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এই হোমিওপ্যাথের উপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের সানন্দে তার উত্তর দেব, সহযোগিতা করব। এবং কোনো ভিডিও যদি আপনাদের জানার আগ্রহ থাকে, কোনো বিষয়ের উপরে ভিডিও আপনারা পেতে চান, লিখবেন, আমি নিশ্চয়ই সেই স্পেসিফিক বিষয়ের উপরে আমি ভিডিও দেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, লাইক কমেন্টস করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।